নামগুলা সবসময় ছোট হাতের দিবা, হ্যাঁ? মিরাজুল্লাহ কাই করছ? Nah, jadi kayak gini aja. Resultas baik. Lagi ini eksternal. Eksternal dari itu, dia sudah menjadi eksternal jelas. Saya tulis lagi. সবগুলো একটু তাহলে স্কেপে দিয়ে দেওয়া যাবে আমরা নিয়ে আসলে গ্যাংলিয়ন ডাউনলোড দিয়ে আপনাকে দিয়ে দেবেন
ওই যে ক্যাডের যে অনেক কেসের একটু হুম ওই ফাইলে কেসের ওপেনিং কেস ব্রেক এটা ওয়েটিং তোমাদের ফাইলটা হুম কেস ব্রেক কেসের ভিতরে আমরা কি করবো ভিতরে কিছু দিয়ে ই করবো না না এখানে কোনো ই পাবে না আমি যে ফিক্সড ইনস্টাগ্রাম पर आपने যে সুবিধা দিলে ই করা আছে হ্যাঁ শুধু ব্রেক হবে ব্রেক আর কি বলবে এখানে এই তো মানে যদি আরেকটা ফাংশন যে নেওয়া হয়েছে শুধু থাকা কিন্তু ওই ফাংশন না নিলে তো চলবে। আমরা যে ইয়ার সেশনের যে ফাংশনগুলো আছে ওদের প্রত্যেকটাই নিতে হবে কোন জায়গায় সেশনের যে ফাংশন আছে বুঝি নাই নিচে আছে সেশনের ফাংশন আছে হ্যাঁ এখানে শো যেমন এই ফাংশনটা এটা তো শুধু ফাংশন এর মধ্যে কিছু নাই দেয় না এটা কিছু দেখায় নাই যদি কিছু দেখায় না লাগতো তাহলে এই জায়গায় দেখাচ্ছে না তাহলে তো এটা আমার সরাসরি অসুবিধা মানে ফাংশনের নাম দেওয়া আছে তো হ্যাঁ এই জন্য ফাংশন দেওয়া হয়েছে আর দিলে আবার এরর দেখাবো না দিই না না আমি সেটা বলছি না দিলে একটা রিকোয়ার দিই ফাংশনটা কাজ করা হয় না তারপরে আগুন হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না লাস্টে যে ফাংশন আছে ওই চেক বক্সে ওখানে যে আইডি নাম আছে ওই আইডি নাম কি আমি নিজে লিখে দিতে পারবো নাকি ওই আইডি দিয়ে ওটা কোনো কাজ করা আছে না ইচ্ছা মতো আইডিতে তা দিবে আবার লেভেল 4 এ তাই দিতে হবে লেভেল 4 প্লেয়ার অপশন আইডিটা দিতে চেক বক্সের পরে থাকে এখানে যে আইডি হবে সেই আইডিটা এখানেও দিতে হবে সরি তার জন্য এটা কাজ করবে না তো কাজ করবে না আমরা এস্টিমেট শিখছি না এস্টিমেটের চেক বক্স কিভাবে দিছি এই ইনপুটের যে আইডি হবে সেটাই হচ্ছে লেভেল 4 এ দিতে হবে তাই এখানে যেটা দিছো এটা এখানে দিতে হবে জানা হলে কাজ করবে এই কিন্তু কাজ করে
কাজ করবে না। এটা এটা এখানে ক্লিক করলে কি কাজ করে? কাজ করতেছে না। এখানে কাজ করবে কখন? যখন এইটার আইডি আর লেভেল 4 সেম হবে তখন কাজ করবে, তাছাড়া কাজ করবে না। ভেরি নাইস। এতটুকু যদি সবাই প্যারা থাকো তার মানে হচ্ছে যে সেটিং সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে, ঠিক আছে? এখন যতই ট্যাব হোক কিংবা ট্যাব না থাকুক, তোমরা সেটিংস বানাইতে পারবে না ইনশাল্লাহ। এই প্লাগইনটা বানাইছি পিএইচপি প্রসিডিউরাল যে নিয়মটা আছে সেই নিয়ম ফলো করে, ঠিক আছে? এখানে আমরা কোনো ক্লাস অবজেক্ট নিই নাই, তার মানে এটা অবজেক্ট ওরিয়েন্টেড না। এই প্লাগইন আমরা কোনো একটা ক্লাস ব্যবহার করে করতে পারি। ক্লাস ব্যবহার করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এটা একটু সিকিউর হবে। তো এই জিনিসগুলা যদি আমরা ক্লাস করে করতে চাই তাহলে এই সমস্ত কোড একটা ক্লাসের আন্ডারে থাকতে হবে। ক্লাস ওয়াইটি যে কোনো একটা ক্লাসের নাম দেন, ঠিক আছে? BYLDER কিংবা YG বা এক্সিস্টিং নামটা নেব, YT ইভলিউশন। ক্লাসের নাম আমরা যা খুশি তাই দিতে পারি, ঠিক আছে? এখান থেকে শুরু টোটাল কোডের মধ্যে থাকবে। আমরা যখন ক্লাস শিখছি তখন এই জিনিসগুলো শিখছি কি? পাবলিক প্রাইভেট। একটা মেথড নিছি, নাম দিছি ইনিট।
ইউনিট ফাংশনের কাজ কি? ইউনিট ফাংশন হচ্ছে সাধারণত আমরা যদি কোনো ক্লাস ইউজ করলে সেটা যখন ব্যবহার করি তখন কি দিতে হয়? অমুক ভেরিয়েবল ইকুয়াল টু নিউ, তারপরে ক্লাসের নাম, মনে আছে না? তো এই ইউনিট ফাংশনের কাজ হচ্ছে যদি এই ইনস্ট্যান্স কি এই ক্লাসের একটা প্রপার্টি কিংবা না রাইসে ভর্তি পারিনি, তা না করে দিলাম তো আমার ভর্তি হবে না। আচ্ছা, এই ইউনিটের কাজ হলো একটা অবজেক্ট তৈরি করা। কার? এই ক্লাসের। একটা ক্লাসের ভিতরে যে মেথড থাকুক, প্রপার্টি থাকুক, যাই থাকুক, একটা অবজেক্ট তৈরি করলে ওর মধ্যে সব চলে আসে। অবজেক্ট দিয়ে সবকিছু করতে হয় না। এই জন্য ইউনিটের কাজ হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা দাও। সেটা কার মধ্যে থাকবে? এই ক্লাসেরই ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে। হ্যাঁ, দেখো এখানে কি দেওয়া হয়েছে? ইফ ইজ নাল সেলফ। সেলফ মানে কি? এই ক্লাসের সেলফ। তারপরে দুটো ক্লোন দেওয়া হয়েছে। ক্লোন দেওয়ার কারণ কি? আমরা যখন ক্লাস শিখছি, একটু মনে করো, যদি স্ট্যাটিক হয় তাহলে এই দুইটা ক্লোন ব্যবহার করতে হয়। কোনো একটা মেথড কিংবা কোনো একটা প্রপার্টি আমরা যদি ক্লাসের ব্যবহার করতে চাই তাহলে আমরা আর আগে কিভাবে করতে পারছি? এইভাবে ধরো যে ক্লাস, তারপরে এটাকে এইভাবে দিছি না? কি ইনহেরিটেন্স কিসের জন্য? না, ইনহেরিটেন্স হচ্ছে তোমার একটা ক্লাস এক্সটেন্ড অমুক ক্লাস, সেইভাবে ক্লোন দেওয়া হয় যেগুলো স্ট্যাটিক ভেরিয়েবল আর ফাংশন আছে সেগুলা ধরার জন্য। সেলফ মানে হচ্ছে এই ক্লাস, আর ইনস্ট্যান্ট কি এর একটা প্রপার্টি। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে এই ক্লাসের অবজেক্টটা থাকবে। যেমন ধরো যে ভ্যালু একটা ভেরিয়েবল নিলাম সমান নিউ MySQL DB। তাহলে এই ভ্যালুর মধ্যে কি আছে? এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়েছে, তাই হয়েছে না? এখানে কি হয়েছে? এখানে হচ্ছে এই ক্লাসেরই একটা প্রপার্টি যার নাম হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে কি? উদাহরণ। ওই ডাবল ক্লোন তো এই আপনি কনস্ট্রাক্টরে ইনহেরিটেন্স করে ইউজ হয় না। কোনো ক্লাসের যদি আমি করি একটা কনস্ট্রাক্টর আর ক্লাসের ইনহেরিটেন্স, ডাবল ক্লোন ব্যবহার হয় কোন ক্লাসের মধ্যে যে এই প্রপার্টি মানে কি? সব ভেরিয়েবল। আর মেথড মানে কি? সব ফাংশন। তো ধরো একটা ক্লাস আছে MySQL DB, এই একটা ক্লাস আছে, এর একটা প্রপার্টি আমি প্রিন্ট করতে চাই। তাই প্রপার্টি প্রিন্ট করব কিভাবে? এখানে একটা প্রিন্ট দিব, প্রিন্ট, তারপরে MySQL DB হচ্ছে যে কোনো একটা প্রপার্টি অথবা মেথড। ধরো একটা প্রপার্টি আছে হচ্ছে
নেম। তো এইভাবে যদি আমি প্রিন্ট দেই, এইভাবে তো আর কোনো সিস্টেম নাই। আমি যদি কোনো প্রপার্টি ব্যবহার করতে চাই তাহলে আমাকে প্রথমে নিতে হবে অবজেক্ট ইকুয়াল টু নিউ MySQL DB, তারপরে প্রিন্ট দিতে হবে অবজেক্ট ডট নেম, এরকম ভাবে না? মনে করছে কি? হ্যাঁ। এখন এই নেমটা যদি স্ট্যাটিক হয়, স্ট্যাটিক কিভাবে হবে? আমরা ক্লাসের মধ্যেই যে মেথড নেই আর যে প্রপার্টি নেই তার আগে আমরা যদি স্ট্যাটিক লিখে দিই তাহলে স্ট্যাটিক হলো, ঠিক আছে? এখন ধরো নেমটা স্ট্যাটিক, তাহলে এইভাবে দিলে কাজ হবে না। তখন কিভাবে দিতে হবে? তখন ক্লাসের নাম লিখতে হবে MySQL DB, তারপর হচ্ছে ডাবল কোলন, তারপরে হচ্ছে নেম। এইভাবে তখন কোনো অবজেক্ট তৈরি করতে হয় না। হ্যাঁ, সরাসরি ব্যবহার করা যায়। যে কোনো ক্লাসের মেথড কিংবা যদি আমরা কোনো অবজেক্ট তৈরি না করে এটা সরাসরি ব্যবহার করতে চাই তাহলে স্ট্যাটিক হিসাবে ব্যবহার করতে পারি। বুঝতে পারছো কি? কোনটা? হ্যাঁ, ভেরিয়েবলকে ক্লাসের ক্ষেত্রে বলে প্রপার্টি। সেলফ হচ্ছে এই ক্লাস, সেলফ মানে হচ্ছে এই ক্লাস। তো এইখানে সেলফ মানে হচ্ছে এই ওয়াইটি ইভ্যালুয়েশন, এটা ক্লাসের নাম। তারপরে কি করছে? রিটার্ন সেলফ ইনস্ট্যান্স, তার মানে হচ্ছে এই ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা রিটার্ন করবে। তার মানে কি এই ক্লাসের পুরো অবজেক্টটা তুমি এই ইনিট ফাংশন ব্যবহার করে পাইবে। এই ইনস্ট্যান্সের ব্যবহার করো এই একটু সাবস্ক্রাইব। এবার একটা গ্লোবাল ভেরিয়েবল দিছি। গ্লোবাল ভেরিয়েবল নাম কি দিছি? টিউব ভিডিও ক্রিয়েটর। এটা কি? একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে কি দিছি? ওয়াইটি ইভ্যালুয়েশন, আর হচ্ছে ওয়াইটি ইভ্যালুয়েশনের এই ফাংশন কি? স্ট্যাটিক। এই জন্য ওয়াইটি ইভ্যালুয়েশন ডাবল কোলন ইনিট। এই ইনিট মানে হচ্ছে তোমার এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে তার মধ্যে দিবে এই টিউব ক্রিয়েটরের মধ্যে। এবার এই টিউব ক্রিয়েটরের কোনো প্রপার্টি কিংবা কোনো ইনস্ট্যান্স যদি তুমি ইউজ করতে চাও ডাইরেক্ট এইভাবে ইউজ করতে পারবা। টিউব ভিডিও ক্রিয়েটর ডট নেম, এর মানে কি এর মধ্যে যদি নেম নামে কোনো প্রপার্টি থাকে সেটা ব্যবহার করতে হবে, কিংবা কোনো মেথড চাইলেও তুমি এইভাবে ইউজ করতে পারো। গ্লোবাল দেওয়ার কারণ কি? গ্লোবাল দেওয়ার কারণ হচ্ছে অন্য কোনো ফাইলে অন্য কোনো জায়গায় যদি আমি ব্যবহার করতে চাই তাহলে জাস্ট গ্লোবাল এই ভেরিয়েবলের নামটা দিব, তারপরে ব্যবহার করব। আমরা যখন প্রথম PHP MySQL কানেক্ট করি প্রথমে একটা ভেরিয়েবল নিছি না, ভেরিয়েবলটা গ্লোব দিয়ে দিই, গ্লোবাল নিয়ে নিছি, যাতে করে কোনো একটা ফাংশনের মধ্যেও যদি আমার কানেকশন লাগে তাহলে আমি ওখানে গ্লোবাল ব্যবহার করে ওই ফাংশনের মধ্যে পাচ্ছি। মনে পড়ছে না? আচ্ছা, এইবার টিউব ভিডিও ক্রিয়েটরের মধ্যে আমার এই ক্লাসে সবকিছু রেডি হয়ে গেছে। এখন যখন এটা কেন ব্যবহার করা হয়? ক্লাসটা ব্যবহার করা হয় কারণ হচ্ছে যে যদি এই ইনস্ট্যান্সের মধ্যে কোনো একটা অবজেক্ট থাকে তাহলে কিন্তু এটা আর লোড হবে না, কারণ এনে
কন্ডিশন কি দেওয়া আছে, ইফ ইজ নাল, তার মানে যদি ইনস্ট্যান্সের মধ্যে কোনো ভ্যালু না থাকে তাহলে সেলফ ইনস্ট্যান্স ইকুয়াল টু নিউ ওয়াইটিবিলেশন। এর মানে হচ্ছে যদি এই ইনস্ট্যান্সের মধ্যে ভ্যালু না থাকে তাহলে কেবল আবার নতুন একটা অবজেক্ট তৈরি করবে, তাছাড়া কিন্তু নতুন অবজেক্ট তৈরি করবে না। আর এইটা যদি আমি না করি, না করলে যে কোনো কাজে আমার যতবার এই ফাংশন ব্যবহার হবে কিংবা এখান থেকে কিছু ব্যবহার হবে ততবার এই ফাইলটা লোড হবে। লোড হলে কম্পিউটারের উপর প্রেশার পড়বে বেশি। আর যদি একবার তৈরি হয়ে থাকে তাহলে হয়ে গেল, তাহলে তোমার প্রোগ্রামটা ফাস্ট কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লাস নিছি আর কি করছি, একটা মেথড নিছি ইনিট। এখন যতগুলো ক্লাস নিব তার মধ্যে এই জিনিসটা থাকবে। এগুলা সব প্রিডিফাইন্ড ইনিটটা নেওয়ার কারণ হচ্ছে যে যখনই আমার ওয়ার্ডপ্রেস চালু হইলো তাহলে এই ক্লাসটা তৈরি হয়ে গেল। এবার ক্লাসের মধ্যে কি কি থাকবে, যেমন ক্লাসটা যখনই তৈরি হয়ে যাবে তখনই আমার এই জিনিসগুলা ওর ভিতর কাজ করা লাগবে। ইনস্ট্যান্টের জায়গায় যে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করবো এগুলা আগে থেকে ইনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়েছে যে কোনো অন্য কিছু ভেরিয়েবল যদি দিয়েছে কাজ করবো। পাবলিক স্ট্যাটিক যে এখানে যে ইনস্ট্যান্স লেখছি, ভেরিয়েবলের নাম কি, নাম হতে তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, যে ভেরিয়েবল ফিক্সড করা ওইটাই জানো। না, ভেরিয়েবল হচ্ছে তোমার ইচ্ছা মতো না, তুমি যা খুশি তাই দিতে পারবা। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের একটা ইনস্ট্যান্স তৈরি করতে বেশিরভাগ ক্ষেত্রে এরা ভেরিয়েবলের নাম ইনস্ট্যান্সই দেয়। তার মানে এই নেয় যে আমরা এই ইনস্ট্যান্সই দেওয়া লাগবে, তোমাদের যা খুশি তাই দিতে পারবা। ক্লিয়ার? ধরো ওয়ার্কপ্লেসের ব্যাক এন্ডটা শুরু হচ্ছে, শুরু হলে কি কি কাজ করবে, একটা একটা করে কাজ হবে। একবার হচ্ছে ধরো মেনু তৈরি হতেছে, মেনু যখন তৈরি হচ্ছে তখন এই ফাইলটা লোড হবে। এই ফাইলটা লোড হয়ে এর মধ্যে যা যা আছে সব একবার কাজ করছে না? কারণ যখন মেনু তৈরি হয়েছে তখন এই ফাইলটা লোড হয়েছে, যখন অমুক তৈরি হয়েছে তখন এই ফাইলটা লোড হয়েছে। এইভাবে ধরো 1000টা প্রসেস আছে, 1000টা প্রসেসের মধ্যে এই ফাইলটা লোড হয়েছে। এই ফাইলটা লোড হলে যেহেতু একবার সেলফ ইনস্ট্যান্স এর মধ্যে ভ্যালু না থাকলে এর মধ্যে ঢুকবে, পরের বার কিন্তু আর এই জিনিসটার কাজ করা লাগবে না, তখন কিন্তু এই পুরা কোডটা আবার এক্সিকিউট করা লাগবে না, কারণ ইনস্ট্যান্সের মধ্যে সব রেডি আছে। এই জন্যই ক্লাস ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আমরা এর আগে যেটা করছি সেটা হচ্ছে নর্মাল লেখছি, কোনো ক্লাস ছাড়া লেখছি, সবগুলা কোডই প্রত্যেকবার প্রত্যেকটা ক্ষেত্রেই লোড হয়েছে এবং কাজ করছে। হ্যাঁ, প্রত্যেকটা হুকই একবার করে কাজ করে। ইনস্ট্যান্ট তৈরি হয় না, তোমার একবার করে এর ভিতর প্রসেস চলছে। ঠিক আছে, হ্যাঁ, কোডটা একবার কম্পাইল করছে, সে ওর মধ্যে কি কি আছে সবগুলো করছে। এরকম 1000টা প্রসেসের মধ্যে 1000 বারই প্রসেস হয়েছে। আর এই জন্য আমরা এইভাবে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলে এটা এর উপর লোডটা কম করবে, তোমার অ্যাপটা ফাস্ট হবে। ঠিক আছে, এই জন্য ক্লাস নেওয়া। ফাংশন কিভাবে সব একসাথে লোড হয়, ফাংশন সিস্টেমের সাথে একসাথে। এইবার এই কাজগুলা হবে কখন? কোন ক্লাসের ভিতর তো তুমি এইভাবে কোড লিখতে পারো না, পারো কি? হ্যাঁ, এইভাবে কাজ কিন্তু কোন ক্লাসের মধ্যে তুমি লিখতে পারবে না। ক্লাসের মধ্যে কি থাকবে? আর মেথড থাকবে, নয় প্রপার্টি থাকবে। আমার প্রপার্টি ঠিক আছে, এগুলা ধরো মেথডও ঠিক আছে, এগুলা মেথড সব ঠিক আছে, কিন্তু এই কোডটা তো ঠিক নাই। এই কোডটা কখন কাজ হবে? যখন এই অবজেক্ট তৈরি হবে। তো অবজেক্ট তৈরি হয় কখন? অবজেক্ট তৈরি হলে কিছু কাজ যেন অটোমেটিক্যালি হয়, সেই ফাংশনের নাম কি মনে আছে কি? কনস্ট্রাক্ট।
মানে যে কোনো ক্লাস যখনই একটা ক্লাসের অবজেক্ট তৈরি হবে তখনই কনস্ট্রাক্টের মধ্যে যে কোডগুলো থাকবে সেটা অটোমেটিক্যালি কাজ করবে। মনে আছে না? ফাংশন একই দাম বানানটা নিয়ে কনস্ট্রাক্ট, তার মানে যখন এই অবজেক্ট তৈরি হবে তখন এগুলা কাজ করবে। এবার ধরো যে আমরা এই কম্পাইলার, যে কোনো অ্যাপসের মধ্যে একটা কম্পাইলার থাকে, কম্পাইলারের কাজ কি পিএসপি কোডের মধ্যে যা যা আছে তাই এক্সিকিউট করে দেওয়া। সে ঢুকবে, ঢুকে দেখবে, যা যা দরকার সে কাজ করে দেবে। তো ধরো আমরা এই কম্পাইলার এই ক্লাসের ভিতরে এই ফাইলে যখন সে ঢুকলো, ঢুকে দেখলো কোডটা হচ্ছে ytevaluation.init। ইনিট ফাংশনের কাজ কি, যদি ইনস্ট্যান্স তৈরি হয়ে থাকে তাহলে কিছুই করবে না, আর যদি ইনস্ট্যান্স তৈরি হওয়া না থাকে তাহলে নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করবে। যখনই একটা অবজেক্ট তৈরি হবে তখন এই কনস্ট্রাক্ট ফাংশনটা কাজ করবে। যেহেতু কোনো একটা অবজেক্ট তৈরি করার সময় কনস্ট্রাক্টের মধ্যে যা থাকে সেটা এক্সিকিউট হয়, ঠিক আছে? তাহলে যেহেতু তৈরি করা নাই, সে তৈরি করতেছে, তৈরি করার সময় সে দেখলো যে এই অ্যাকশন, এই অ্যাকশন, এই অ্যাকশন, এই অ্যাকশন, এই অ্যাকশন, এগুলা চালাইতে হবে। তো প্রথমে সে মেনু তৈরি করলো, তারপরে এই প্লাগইন গুলা রেজিস্ট্রেশন করে দিল, প্রথমেই করে দিল না? এখন যে কোনো কাজের জন্য যেহেতু এগুলা একবার সে করেই দিছে, আর পরে বা লোড হওয়ার পরে এগুলা করার কোনো দরকার নেই। আমি বলছি যে ওয়ার্কপেজ যখন রেডি হয়েছে, প্রথমে সে হেডার তৈরি করছে, তারপরে বিভিন্ন রকমের অ্যাকশন আছে না, সব অ্যাকশন করছে। করার সময় যে কোনো এক সময় এখানে ঢুকছে, ঢুকে সেটা এই ফাইলটা পাওয়ার পরে এর ভিতরে যা কাজ সে একবারই করবে, আর দুইবার করার তার দরকার নেই, ঠিক আছে? এবার নর্মালি আমরা যখন এই কোডগুলো লিখি, অ্যাড অ্যাকশন কিংবা অ্যাড ফিল্টার কিংবা যাই করি না কেন, সেক্ষেত্রে এখানে আমরা একটা নাম দেই, অ্যাকশনের নাম, আর এখানে একটা ফাংশনের নাম দেই। ওই জায়গায় আপনি যে কল করলেন সেটা তো আপনার আইটি ইভ্যালুয়েশনের ইনিট ফাংশন, কনস্ট্রাক্টরে যাই কল হলে কি হবে? হ্যাঁ, কনস্ট্রাকশন কল হলো ইনিটের মধ্যে নতুন নিউ ওয়াইটি ইভ্যালুয়েশনের মানে কি, এর একটা অবজেক্ট তৈরি হলো, ওই সময়ই তো এর ভিতরে কনস্ট্রাক্ট কাম হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? এইবার যখন আমরা এই অ্যাকশনগুলো দিছি, নর্মালি আমি যদি ক্লাস না নিই তাহলে আমি এখানে দিব হচ্ছে অ্যাকশনের নাম, আর এখানে দিব ফাংশন। সেই ফাংশনটা এই ফাইলে থাকুক কিংবা ইনক্লুড করা কোনো ফাইলে থাকুক, সেখান থেকে সেই ফাংশনগুলো ব্যবহার করবে। যেহেতু ক্লাসের মধ্যে দিছি সেহেতু এখানে বলে দিতে হবে যে এই ফাংশনটা কোন ক্লাসের অন্তর্গত, এই ফাংশনটা কোন ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসের মধ্যে আছে, তখন এটাকে দিতে হবে অ্যারে। অ্যারের মধ্যে প্রথমে বলে দিতে হবে ক্লাসের নাম। ক্লাসের নাম কি? দিস। দিস মানে কি? এটা। তাহলে এগুলার ক্ষেত্রেও সেম।
তো নর্মাল যেটা আছে সেটা হচ্ছে যদি আমি ক্লাসে করতে চাই শুধু এইটুকুই পার্থক্য, যে একটা ক্লাসের মধ্যে নিতে হবে, আর যে কোনো অ্যাকশন এগুলো আমরা কনস্ট্রাক্টের মধ্যে দিব, আর যে কোনো অ্যাকশন কিংবা ফিল্টার দেওয়ার সময় আমাদের এই ফাংশনের নামটা অ্যারের মধ্যে দিতে হবে, বলে দিতে হবে কোন ক্লাসে। কারণ হচ্ছে যে যেমন ধরো যে এই যে সেটিংসগুলা, এটা ধরো আমরা আলাদা একটা ফাইলে রাখবো, সেটিংসের ব্যাপার স্যাপার ইম্পোর্টের জন্য আলাদা একটা ফাইল রাখবো, তার মধ্যে হ্যাঁ তাহলে সেখানে এই জায়গায় এই ক্লাসের নাম দিতে হবে, আর এটা দিতে হবে ফাংশনের নাম দিতে হবে, ঠিক আছে। তিনশো তিন কত দিচ্ছে? আরে না যখন অ্যাডমিন মেনু আমরা তৈরি করতেছি তখন এখানে কি দিতে হয়েছে? অ্যাড মেনু পেজ। তারপরে এখানে কি দিতে হয়েছে? একটা ফাংশন। হ্যাঁ, যে ফাংশনের মধ্যে সেটিংসটা আছে, আর এই ফাংশনটা যদি এইভাবে দেই তার মানে হচ্ছে এই ক্লাসের বাইরে ফাংশনটা দিতে হবে, এই ক্লাসের বাইরে, অথবা এখানে দিতে হবে অ্যারে দিস, তারপরে এটা। এর মানে কি? মানে হচ্ছে এই ক্লাসের এই মেথড, যেহেতু ক্লাসের মধ্যে, বোঝা গেছে? And now ওই সেম কেস অ্যারে দিয়ে দিয়ে বলে দিতে হবে। render enable কি দা লাগবো? অ্যারে এটার উপর আবার ইনক্রিজ আমি যে জায়গায় ফাংশন ইউজ করি দিস দা লাগবো, এই সিস্টেম। দেখছে এটা ঠিক হয়েছে, এগুলো সেম কাজই করা লাগবে।
ডিফারেন্স ফালতু করতে পারবে না, আমার মনে হয় ইয়েটা যেমন ফাংশন নাম তো এটাও এরকম ভাবে রয়েছে। তো এইভাবে সবগুলা ঠিক করে দেবে। ওয়ালাইকুম আসসালাম। ওই কাহিনী হলো যে বৃহস্পতিবার দিন পরে বাবা আপনার শ্বশুর বাড়ি যাবো, আপনি আবার নিয়ে যাবেন কেন? বড় বাবা। আচ্ছা আচ্ছা কারণ আমি থাকবো না তো, আমি কক্সবাজার যাইছি। আচ্ছা ঘুরে এসো। আমার ঘুরে আসতে মনে করেন যে তাও 20 দিন লাগবে। ওরে বাবা এতদিন একটু টুরে না ভাই, হ্যাঁ কাজে যাবো। আচ্ছা যাও ঘুরে এসো। গেলাম না, তারপর কক্সবাজার, তারপর ওই সমুদ্রের সৈকতে তো কাজে দেখলাম একসাথে দুটোই হবো, ঘোরা হবো নিচে হবো। আচ্ছা যাও, ঠিক আছে। আর বৃহস্পতিবার দিন ফোন দিলি করে মামা খাদ্য করে নিয়ে যায় না। আচ্ছা আর মামা কাজ করুক, স্যানিটারি কাজ করুক, তারপরে আমি এসে করে দিই। আচ্ছা। তাহলে এটাও করা লাগবে। এটা করুন। আচ্ছা এইবার এই একটা ফাইলের মধ্যেই অনেকগুলা পুরো হয়ে গেছে না, ঝামেলা না? এই যে, এটা একসাথে। আর এটা সেটা তো ঠিক বলবো, ঠিক। হ্যাঁ। এবার হচ্ছে তোমার একটা কাজ করব, সেটা হচ্ছে যে সবগুলো আলাদা আলাদা করব। ইম্পোর্টের জন্য একটা, স্পাইনের জন্য একটা, ইজেট আর্টিকেলের জন্য একটা, এরকম সেটিংস গুলা এক জায়গায় থাকে। তারপরে অন্যান্য অনেক কাজ আছে, এই প্লাগইনে কিন্তু অনেক কাজ, ঠিক আছে? তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন করব। তার আগে আমরা যে ইয়াগুলা ব্যবহার করছি, হুকগুলা কোথায় ব্যবহার করছি? আগে শুরুতে প্রথম দিকে ব্যবহার করছি, তার নিচে হলো ফাংশনগুলা দিচ্ছি। কিন্তু এইখানে এই ব্যাপার হচ্ছে, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করব তখন হচ্ছে এই সমস্ত হুকগুলা কার মধ্যে থাকবে? কোন ফাংশনের মধ্যে? কনস্ট্রাক্ট। তো একটা হুক ব্যবহার করবো এখন অন অ্যাক্টিভেশন আর অন ডিঅ্যাক্টিভেশন। এটা হচ্ছে যখন প্লাগইনটা ইনস্টল হবে তখন, আর যখন প্লাগইনটা আনইনস্টল হবে তখন। এই আমার কনস্ট্রাক্ট, তাহলে আমরা হুকগুলো ব্যবহার করব এইখানে।
এটা হচ্ছে অ্যাক্টিভেশন হুক অ্যারে টিউব সেটিংস। আমরা না দিয়ে কি দিব, দিস। যেহেতু আমরা এখন আলাদা করি নাই, যদি আলাদা করতাম তাহলে দেখো এটা হচ্ছে অমুক ক্লাসের, এটা তমুক ক্লাসের, এটা তমুক ক্লাসের, এটা তমুক ক্লাসের। কিন্তু যেহেতু আমরা সব একখানেই করতেছি, এখন এখানে কি দিব, দিস। একটা আগে করে দেখাই, তাই না? এটা দিলাম দিস। যখনই অ্যাক্টিভ করা হবে এই প্লাগইনকে, তখন এই কাজ হবে। আর যখন ডিঅ্যাক্টিভ করা হবে তখন কাজ হবে এইটা, দিস। অন অ্যাক্টিভেশন, অন ডিঅ্যাক্টিভেশন, এই ফাংশন। তাহলে এই ফাংশন আমার কোথায়, এই ক্লাসের মধ্যে ক্রিয়েট করা লাগবে। ফাংশন অন অ্যাক্টিভেশন, একটা হচ্ছে ফাংশন অন ডিঅ্যাক্টিভেশন। এই ফাংশনে আমার কি লাগবে, কয়েকটা ডাটাবেস টেবিল লাগবে। এতগুলা ক্লাস নেওয়া হয়েছে, প্রত্যেকটা হলো এক একটা কাজের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে এটা সবগুলো কিন্তু সেম, একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপর কি ইনিট। আর এই কনস্ট্রাক্টের মধ্যে সব হুকগুলা, ধরো যেটা একটা ফাইলে করতে হয় সেটা এখন ধরো 10টা ফাইলে চলে গেছে, কিন্তু কাজ কিন্তু সেম। এখন আমরা শিখবো হচ্ছে আমরা এতদিন যা করছি, ধরো কোনো একটা হুক নিতেছি এবং তার আন্ডারে কাজ করতেছি। কথাটা বুঝতে পারছো কি? নর্মালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে হুকগুলা প্রথমে করে নিতাম, নিচে ফাংশনগুলো লিখতাম, ঠিক আছে? এখন কি হবে, একটা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টের মধ্যে হুক থাকবে, আর বাদ বাকি হচ্ছে মেথডগুলো ডিফাইন থাকবে। শুধুমাত্র একটা ইনস্ট্যান্স তৈরি করে রাখলেই হবে, এই হলো কাজ। এখন একটার জায়গায় 10টা লাগবে, এবং এই ক্লাস, একটা ক্লাস এর মেথড আরেকটা ক্লাসের মধ্যে ব্যবহার করা যাবে, আরেকটা ক্লাসের মেথড এই ক্লাসের মধ্যে ব্যবহার করা যাবে। যেমন ধর একটা ফাংশন আছে, যে ফাংশনের যে কাজটা সেটা এখানেও লাগবে, ওখানেও লাগবে। যে কোনো এক জায়গায় ডিফাইন করে রাখলাম, এখান থেকে আমরা চাইলে কল করতে পারি। কিভাবে পারি সেটা দেখাবো পরে, ঠিক আছে? কিন্তু মূল বিষয় হচ্ছে এরকমই, যে একটা ফাইল থাকবে, ফাইলের মধ্যে ক্লাস থাকবে, কনস্ট্রাক্টের মধ্যে হুক থাকবে, আর ভিতরে মেথড থাকবে, ঠিক আছে? ক্লিয়ার?
এখানে প্রথম ফাংশন হচ্ছে অন অ্যাক্টিভেশন না, অন অ্যাক্টিভেশনে কি হবে, গ্লোবাল ডাব্লিউপিডিবি, এটা হচ্ছে আমরা আগে লিখছি না গ্লোবাল কন, হ্যাঁ, ডাটাবেসের কানেকশনটা। তো গ্লোবাল কন যখন দিছি তখন আমরা শুধু কানেকশনের জন্য ভেরিয়েবলটা ব্যবহার করছি, আর এখানে ডাব্লিউপিডিবি ভেরিয়েবলটা হচ্ছে কানেকশনও থাকবে আর কিছু মেথডও আছে, ধরো ইনসার্ট, আপডেট, ডিলিট, যে কোনো কাজের জন্য আমরা মাইএসকিউএল ডিবি ব্যবহার করছি না, অনেকটা ওইরকম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লাস। এইখান দিয়ে তুমি ডাটাবেসের যত কিছু করার তুমি এই ডাব্লিউপিডিবি তে করতে পারো, ঠিক আছে। এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, যার নাম দিলাম ইউটিউব, যে কোনো নাম, ভার্সন হচ্ছে 1.0, 1.1, 1.2 যাই দাও, ঠিক আছে। একটা নর্মালি স্কিম বলে না, ধরো আমি একটা জীবন বীমা করবো, ঠিক আছে, তাহলে বলে আপনি কোন স্কিম নেবেন, মরার ডো, বেঁচে থাকার ডো না অমুকের ডো, মরা কি জীবন বীমা যদি কেউ করে বেড়ায় তাহলে বোঝায় থাকবো তোমার পয়সা টাকার থেকে মূল্যে তোমার সবচেয়ে বেশি লাভ, বেঁচে থাকার আর দরকার নাই, মূল্যেই তোমার সবচেয়ে বেশি লাভ। স্কিমের মধ্যে এইটা এমক হবে, এইটা তমক হবে, পার্সেন্টেজ অমুক হবে। একটা স্কিম মানে কি, একটা কমপ্লিট অপশন। এই অপশনের মধ্যে কি, কমপ্লিট অপশনের মধ্যে কি, অপশন এ তে এই, অপশন বি তে এই, অপশন সি তে এই, তোমার ইন্টারেস্ট হবে এত%, মেয়াদ হচ্ছে 4 বছর, এই সমস্ত কিছু ইনফরমেশন মিলা হচ্ছে একটা স্কিম। তো আমরা যখন কোনো ডাটাবেস তৈরি করি, কোনো প্লাগইন তৈরি করি, আমার কয়েকটা টেবিল লাগবে না, ধরো 2-3টা টেবিল লাগবে, 2-3টা টেবিলের মধ্যে প্রত্যেকটার মধ্যে কি কি কলাম থাকবে, এই একটা ইনফরমেশন মিলে একটা স্কিম হলো, ঠিক আছে। তো এই স্কিম তৈরি করা মানে হচ্ছে যে তুমি 3-4টা টেবিল তৈরি করবা, আর আমাদের ভ্যালুগুলা কি কি থাকবে এটা তুমি ডিফাইন করে দিলা। তারপরে যদি তুমি চেঞ্জ করো, কোনো সময় প্লাগইন আপডেট করো, হয়তো স্কিমে তুমি একটু চেঞ্জ করবা,
তাহলে তখন ভার্সন কি হবে 1.0 থাকবে 1.1, আবার কিছু চেঞ্জ করলে 1.2 1.3, কিন্তু এই তিনটারই কোডই তার কাছে থেকে যাবে। ঠিক আছে, এই জন্যই ভার্সন ব্যবহার করা হয়। এর ভিতরে অত কিছুর আমার এক্সপ্লেনেশনের দরকার নেই। ঠিক আছে, এবার আমরা দেখি যে এই স্কিমের মধ্যে কি কি আছে। আমরা একটা ভার্সন নিছি, এফ পথ হচ্ছে আমার প্রজেক্টের বর্তমান যে পথটা, সেটা আমার এখন পথ কি, এফ ড্রাইভের মধ্যে এক্সাম স্টুডেন্ট। যদি সার্ভারে থাকতো তাহলে হোম অমুক তমুক হাইসা একটা, মোট কথা এটা একটা ভেরিয়েবল, যে জায়গায় তোমার প্লাগ ইনটা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল আছে, সেটা হচ্ছে এফ পথ। ঠিক আছে, এটা কিন্তু মেইন ফাইলে পায়, হ্যাঁ মেইন ফোল্ডারে পায়। হ্যাঁ, এফ পথ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল আছে, তারপরে কি wp admin includes upgrade.php, এটা ইনক্লুড করা আছে। গেল, এবার টেবিলের নাম হচ্ছে wpdb.prefix। প্রিফিক্স মানে হচ্ছে তোমার যে কোনো ওয়ার্ডপ্রেস তুমি ইনস্টল করো, প্রত্যেকটা টেবিলের একটা প্রিফিক্স থাকে। যেমন ধরো এটা ওয়াইটিএ, এটার প্রিফিক্স কি অমুক তমুক হ্যান ত্যান, আছে না একটা প্রিফিক্স, এটা ওখানে বলে প্রিফিক্স। নর্মালি কি থাকে wp, নর্মালি যেটা থাকে, যেমন রাহিমের মধ্যে যদি আমি ঢুকি দেখো wp, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে, যাতে কেউ হ্যাক করতে না পারে। ধরো একজন অ্যাক্সেস পেয়ে গেল, যদি এটা টেবিলের নাম জানে তাহলে ডিরেক্ট করতে পারে, কিন্তু এরকম যদি উল্টা পাল্টা থাকে তাহলে তার টেবিলের নামই জানবো না, তাই না? তাহলে টেবিলের নাম হচ্ছে YTB ইজি ক্যাটাগরিজ। এটা থেকে আমরা ক্যাটাগরি ইনস্টল করব। কি ধরনের ক্যাটাগরি আছে আমরা ক্যাটাগরি দেখছি না, বিজনেস, ফাইন্যান্স, অমুক তমুক হ্যান ত্যান, বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। ইজেড আর্টিকেলের আমি কোন থেকে কন্টেন্ট নিয়ে আসবো, ইজেড থেকে। ইজেডের যে ডিফল্ট ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা একটা টেবিলে রেখে দিই, যাতে বারবার আমাদের নিয়ে আসতে না হয়, পড়ে যেন লিখতে না হয়। একবার ডাটাবেসে থেকে গেলে ডাটাবেস থেকে নেওয়ার সুবিধা। আর একটা টেবিল কিনেছি সাব ক্যাটাগরি, এইটা আমাদের দরকার পড়বে না, সাব ক্যাটাগরি। আর একটা কি আছে আর্টিকেল, যত ধরো আমরা 50টা করে আর্টিকেল ডাটাবেসে স্টোর রাখবো সবসময়, ওটা শেষ হয়ে যাবে তাহলে তারপরের পেজ থেকে আবার ডাটাবেসে আর্টিকেল নিয়ে আসবে। আর একটা টেবিল নিয়েছি কি ওয়াইটি কিস, এটার মধ্যে ইউটিউবের যে সেটিংস গুলো আছে, এপিআই কি আছে না, এটাকে ক্লাসে বলছিলাম যে আমরা একটা এপিআই কির বদলে একাধিকও ব্যবহার করতে পারি। যদি একটা মেয়াদ শেষ হয়ে যায় সাথে সাথে আর একটা ইউজ হবে, ওটা মেয়াদ শেষ হয়ে গেলে আর একটা ইউজ হবে। ঠিক আছে, তাহলে 4টা টেবিল তৈরি হবে। প্রত্যেকটা টেবিলের এই টেবিলের মধ্যে কি কি থাকবে, আইডি, এআইডি, টাইটেল, সামারি, ক্যাটাগরি, ইউআরএল, ইউজ অমুক তমুক। এই ডিবি ডেল্টা দিয়ে এসকিউএল দিলে এই ফাংশনের কাজ হচ্ছে তোমার টেবিল তৈরি করে দাও। আর যদি তুমি 10টা টেবিল তৈরি করতে চাও, খালি এটা কপি করবে আর পেস্ট করবে। ঠিক আছে, এর মধ্যে তুমি চেঞ্জ করে দিবা। তোমার যদি আরো একটা ফিল্ড লাগে, কলাম লাগে, কপি করে পেস্ট করে আর একটা কলাম দিয়ে দিলা। বোঝা গেছে কি? এইটুকের কাজ কি, টেবিল তৈরি করা। এইভাবে কয়টা টেবিল তৈরি করা আছে, 3টা টেবিল তৈরি করা, 1 2 3 1 2 3টা টেবিল তৈরি করা আছে, 4টা। তাহলে যখন আমি থিম অ্যাক্টিভ করবো তখন এই টেবিলটা তৈরি করবো। ফাংশনের নাম কি, ডিবি ডেল্টা। এটা তো মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করার দরকার আছে নাকি? তোমরা কি বুঝতে পারছো এটা কি করে? একটা টেবিল তৈরি করে কার মধ্যে দেওয়া লাগবে অর রেজিস্টার অ্যাক্টিভেশন হুক। হুকের মধ্যে এই ফাংশনটা, এটা দিলে
এর মধ্যে তুমি এই কোডটা দিলে তোমার টেবিল তৈরি হয়ে যাবে। এখন টেবিল তো আর একটা লাগতে পারে, সেক্ষেত্রে কোডটা আমরা আর একটু বাড়া দেব। এটা হলো আর একটা হুক, একই হুক, অন রেজিস্টার অ্যাক্টিভেশন হুক। এটা হবে তারপরে, তার নিচে এই হুকে কি হবে, ওই যে ক্যাটাগরিজ বানাইছি না, ক্যাটাগরিজের মধ্যে এই ডাটাগুলা দিয়ে দিই। এই WPDB ইনসার্ট, ক্যাটাগরি টেবিলে ডাটা তুলে যাবে। আর ডিঅ্যাক্টিভিটিস হচ্ছে এই যে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট। ড্রপ টেবিল মানে হচ্ছে ডাটাবেসটা ডিলিট করে দেবে। তাহলে আমরা প্লাগইনসে যাই, প্লাগইন যাওয়ার সাথে এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তার মানে কি, ডাটাবেস ডিলিট করলো, আমাদের নাই আর দেখে কি করব, আছে কি? তাহলে এবার আমরা অ্যাক্টিভেট করি। ও ছিলই তো, না না ছিল না, আমাদের ছিল কি এখানে, না এবার অ্যাক্টিভ করার পরে ইজ ইট আর্টিকেলস, ইজ ইট ক্যাটাগরিজ, ইজ ইট সাব ক্যাটাগরিজ আসছে না? আবার ক্যাটাগরিজের মধ্যে কিন্তু ভ্যালু আসে নাই, আসে কি? আসে নাই। কারণ হলো এখানে ফাংশন লেখা হয়েছে, এই ফাংশনটা তো কল করা হয় নাই। তাহলে কি কল লাগবো? ওই ফাংশনটাও কল করতে হবে। ইনস্টল ডাটা, আমাদের হুক কই এখানে। এটা হলো ফাংশনের নাম, এটা কপি করে এটার পরে দেওয়া লাগবে কিন্তু, কারণ এটা হলো আগে টেবিল তৈরি হবে। এটা যদি আগে দেয় তাহলে আগে তো ডাটা দেওয়ার চেষ্টা করবো, টেবিলই নাই ডাটা দেবো কোন থেকে? এবার আবার আনইনস্টল করি, ডিঅ্যাক্টিভেট। এখন দেখবা সব চলে গেছে। আছে কি? নাই। টেবিল কয়টা আছে? 43টা। এবার ইনস্টল করি। আসছে না? আসছে। এবার ক্যাটাগরিজের মধ্যে ভ্যালু থাকার কথা, এই যে ভ্যালুগুলো আসছে, 25টা ক্যাটাগরি আছে, আর্টস অমুক তমুক হ্যান্ড। হ্যাঁ, হাতে লিখে দিছি আমরা। তাহলে এই ক্ষেত্রে কি লাগলো, তোমার কিন্তু কারো সার্ভারের ডাটাবেস কনফিগার করা লাগবে না, তুমি প্লাগইন থেকেই টেবিল তৈরি করতেছো, ডাটা দিতেছো। এই টেবিলটা কি আমরা ফন্টে দেখতে পারবো? কোথায়? ফন্টে এই যে ডাটাবেস এগুলো থাকবে, কি জন্য যায় এখানে আসবে? বুঝি নাই, তোমার প্রশ্নটা বুঝি নাই। মানে আমাদের ব্যাকএন্ডে যে মানে কি কাজ করলে ডাটাবেসটা এখানে আসবে, মানে কি কাজের জন্য? তো এই যে লাগবে যে ডাটা রেজিস্টার হচ্ছে, এটা কোথা থেকে আসে, কি সব মানে ব্যাংকগুলো থেকে এই টাকাটা করুন কি নাকি? এটা আমরা সাইডে রাখলাম। তুমি এই জায়গাতে বানাইছো এই যে ইজ ইট আর্টিকেলস, এই আর্টিকেলসের মধ্যে কি কি লাগবে? এক নম্বর হচ্ছে enable is it article, enable EI related, এটা লাগবে। একটা কি লাগবে? API কি। আরেকটা কি লাগবে? is it article এর কাজ কি তাকে জানো? আমাদের প্লাগইন থেকে is it article থেকে আমরা ডাটা নিয়ে আসবো না?
তাহলে এখানে সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরি ডাটাটা আমি নিয়ে আসবো। তাহলে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট অপশন থাকতে হবে না? ইজেড আর্টিকেলস, ইজেড আর্টিকেলের মধ্যে কি কি থাকবে? অ্যাক্টিভ, তারপরে ক্যাটাগরি আছে না, এই যে ক্যাটাগরি গুলো প্রত্যেকে আসবে ডাটাবেস থেকে। এখন বায়ার যদি বলে এই ক্যাটাগরি গুলো আমি অ্যাড, এডিট, ডিলিট করতে চাই, হয়তো সবগুলা ক্যাটাগরি দিবে না, কয়েকটা ক্যাটাগরি দিবে, তাহলে সেই জন্য আমরা তার জন্য ইন্টারফেস বানিয়ে দিতে পারবো, পারবো না? কোডের মধ্যে কাজ করবে। তো মোট কথা ওইখানে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে আমার এটা লাগবে, ঠিক আছে, এই জন্য এখানে ডাটাবেজে দিছি। আবার হলো যে ধরো যে ইজেড আর্টিকেল থেকে আমরা ডাটা নিয়ে আসবো, কি আর্টিকেল 50টা আর্টিকেল আইলে আমাদের এই ডাটাবেজে রাখবে, ওইটা যখন ব্যবহার শেষ হবে তখন আরো 50টা নিয়ে আসবে। এই জন্য হচ্ছে আমার এই টেবিল। এর মধ্যে আর্টিকেলের আইডি থাকবে, ক্যাটাগরি থাকবে, টাইটেল থাকবে, সামারি থাকবে। ওই যে বিভিন্ন রকমের আর্টিকেল থাকবে না, সেই আর্টিকেলের টাইটেল আর ক্যাটাগরি। আমরা যখন কোনো একটা পাবলিশ করছি, পাবলিশ করার পর কি দেখছি, একটা ভিডিও দেখছি, একটা ডেসক্রিপশন দেখছি, তার নিচে কয়েকটা এডিশনাল দেখছি না, যেটা আসছে থেকে ইজেড থেকে, সেগুলো আমরা প্রথমে ইনস্টল করে রাখবো কোথায়? ডাটাবেসে। এখান থেকে আমরা 4-5টা করে ব্যবহার করব। প্রশ্নের উত্তর পাইছো কি? ক্লিয়ারলি পাইছো? আচ্ছা, আর একটা কি রাখছি, সেটা হচ্ছে এপিআই কিস। এপিআই কিস হচ্ছে আমরা যদি ইউটিউব এপিআই সেটিংসে যাই, এখানে দেখো অ্যাড করার অপশন আছে, কত যত খুশি তত। এই ডাটাটা তো আমার কোথাও রাখতে হবে, রাখতে হবে না? সেটা আমরা রাখতেছি হচ্ছে ওয়াইটি এপিআই কিস এর মধ্যে। আইডি এপিআই কি টুডে ইউজড স্ট্যাটাস, এটা হলো আইডি এপিআই কি, এটা হলো আজকের দিন ইউজড হয়েছে কিনা। যেহেতু আমি যখন একটা ব্যবহার করব তখন আগে আমার চেক করতে হবে এটা ইউজ হয়েছে কিনা। যেটা ইউজ হয়ে গেছে সেটা অন হবে, আর যেটা ইউজ হয় নাই আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, কয়েকদিন যাই দেখা করবো, এবার তো বড় সড়ো দেখা করা না। মাছটা সেরকম ভালো ছিল না, খুব স্বাদ লাগছে ভাই, খুব স্বাদ লাগছে, শেষ হয় নাই তো কয়েকদিন রাখবো, এত বড় মাছ দিছি। আচ্ছা ঠিক আছে। রাহেন কিন্তু কিপটা না, 2 হাত বুড়া খরচ করে, খুব খরচ করে। তো আর হলো ডিস্ট্রিবিউশনের ব্যবসা। ডিস্ট্রিবিউশনের ব্যবসা মানে বলতো, হ্যাঁ, সব মাল ওর ওখানে থাকে, ওখান থেকে দোকানদার এসে ওর থেকে কিনে নিয়ে আনা, ঠিক আছে। হ্যাঁ, একদিন রাতে আপ কাটছে, আমি বলছি কি হয়েছে, ওই ভাইয়া স্যাবলো না একটু, কালকে এক্সপায়ার ডেট, ব্যবহার করে লাগবে তো, আপ কাটছে, আবার বই করে দিচ্ছে তুমি এলা কাটবে, তো কানে না কান লাগবে। তাহলে ডাটাবেস তৈরি করা আমরা শিখে গেলাম, সেটিংস তৈরি করা শিখে গেলাম, 2 ডাটাবেস লাগে, ডাটাবেস তৈরি করা শিখে গেলাম। এবার আসো আমরা এটা একটু আলাদা করব,
আলাদা আলাদা ফাইলে নেব, ঠিক আছে? এইখানে আমরা একটা ভেরিয়েবল নিছি না, এই ইনস্ট্যান্সের মধ্যে কি আছে? এর অবজেক্ট আছে, এই ক্লাসের একটা অবজেক্ট আছে, পাবলিক স্ট্যাটিক ওয়াইটি সেটিংস। আর একটা ভেরিয়েবল নিলাম যেটা মধ্যে আমরা কিছু রাখবো, ঠিক আছে? Glasses. ক্লাস ভেরিয়েবলের মধ্যে এটা একটা, ধরো এটা একটা ক্লাস। ক্লাস নিলে কি করা লাগবে? প্রথমে একটা পিএসপি, তারপর কি না রাখবো? ক্লাস ওয়াইটি সেটিংস। শুরু হইলো, শেষ হইলো। পাবলিক স্ট্যাটিক কি ইনস্ট্যান্স, পাবলিক স্ট্যাটিক ইনিট। তুমি কিন্তু ফাংশনের নাম যা খুশি তাই দিতে পারো, এটার নাম যা খুশি তাই দিতে পারো, কিন্তু ইনিট দিলে বোঝা যায় যে এটা আমি ইনিশিয়ালাইজ করতেছি। ইনস্ট্যান্স মানে আমি একটা ইনস্ট্যান্স রাখ, ঠিক আছে? এটা এমনি বোঝা যায়। অন্য কোনো নাম দিলে তো তুমি বুঝবে না। নাম দিছ যদু, এই যদুর জানি কাম কি? মধু। ঠিক সেম এখানে যা আছে তাই। ইফ ইজ নাল সেভ ইনস্ট্যান্স, যদি ইনস্ট্যান্সের মধ্যে কিছু না থাকে তাহলে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে। কোন ক্লাস? এই ক্লাস, ঠিক আছে? এবং কি থাকবে? কনস্ট্রাক্ট থাকবে, হ্যান্ড হাবি যাবি থাকবে। এবার এই ক্লাসটা আমার কোথায় দরকার? এইখানে। তো পাবলিক স্ট্যাটিক্স ওয়াইটি সেটিংস, এখানে আমরা একটা নিব পাবলিক স্ট্যাটিক সেট ক্লাসেস। যে কোনো নাম দাও, ইম্পোর্ট ক্লাসেস, হ্যাঁ, গেট ক্লাসেস, যা খুশি তাই। এখানে কি দিছি? ক্রিয়েট ক্লাসেস। এটাও সুন্দর নাম। কোন স্ট্যাক যখন হবে, কোন স্ট্রাকচারের মধ্যে একটা ফাংশন নিচ্ছি। সেলফ মানে কি? এই ক্লাসে। ক্লোন মানে কি? অবশ্যই স্ট্যাটিক। স্ট্যাটিকের কাজ হচ্ছে ওই একবারই রান হবে, ঠিক আছে? ক্রিয়েট ক্লাসেস। এখন ধরো ওই ক্লাসটা আমি এখানে ব্যবহার করবো, তাহলে আমার কি করা লাগবে? অবজেক্টেরই করা লাগবে। তো অবজেক্টেরই করার নিয়ম কি? তাই ভেরিয়েবল কি? সেলফ।
মানে কি, মানে এই ক্লাসেরই এই অবজেক্টের মধ্যে ঢুকে পড়ো নিউ ওয়াইটি সেটিংস, কিংবা কোথায় নিউ দেওয়ার দরকার নাই, এইটা দাও, ক্লোন দাও, তারপরে কি ইনিট, এটা দিলেও হয়, নিউ দিলেও হয়। ইনিট দিলে সুবিধা কি, বারবার ডিস্টার্ব করবে না, কাজ কিন্তু একই, ঠিক আছে। ওইটা হচ্ছে নিউ দিলে নতুন করে আবার তৈরি করব, আর ইনিট দিলে একবার তৈরি হওয়া থাকলে বারবার কাজ করবো না। এই ব্যাপারটা আমি বুঝি না, তো বারবার তৈরি আর তৈরি করতে, কোনটা বলতো নাই? যে বললেন যে বারবার তৈরি হয়, আচ্ছা, বারবার তৈরি হয়। ওইটা তো ওই ক্লাসেরই আপনার মেথড তৈরি করতেছেন, কল করতেছেন। হুম। আর ক্লাস দিয়ে তো ওই প্রথমে তো ওই ইনিট ফাংশনে তো কল করতে, হুম, তো ওই দুইটার ভিতরে পার্থক্য। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ধরো ওয়ার্ডপ্রেস যখন তুমি ব্যাক এন্ডে কিংবা যখন তুমি চালু করছো, হুম, ওর ধরো 50টা প্রসেস আছে। হুম, প্রথম প্রসেস কি হেডার তৈরি করবে। হুম, হেডার তৈরি করার সময় সে সবগুলা ফাইলে লোড করছে প্রথমেই, হুম, করার পরে হেডার তৈরি করার জন্য যে যে জিনিস লাগবে সেটা নিবে, হুম, সেটা নেওয়ার সময় যতগুলো ফাইল আছে সবগুলা লোড করবে, হুম, লোড করে সেটা তার মানে কি আমার ফাইলের মধ্যে অনেকগুলো কোড আছে না, অমুক ফাংশন তমুক ফাংশন হ্যান ফাংশন তমুক সবকিছু কিন্তু এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ, একবার করে রান হচ্ছে, হুম, হওয়ার পরে হেডারটা তৈরি হলো। তারপরে ধরো বডি তৈরি হইতেছে, হুম, এরকম 1000 প্রসেস আছে ধরো। আবার যখন বডি তৈরি হচ্ছে তখন আবার সবগুলা ফাইল আবার লোড হচ্ছে এবং ফাইলের মধ্যে যতগুলা ফাংশন আছে সবগুলা একবার করে এক্সিকিউট হচ্ছে। তাহলে কি হয়েছে, আমার ফাইলের মধ্যে যা যা আছে সব একবার লোড হয়েছে, আর প্রত্যেকটা কোড একবার করে সে যাচাই করতেছে, ঠিক আছে। এবার যদি আমি ইনিট দেওয়া থাকে, ইনিটের মধ্যে কি লেখা আছে, ইনিটের মধ্যে দেখা আছে যদি ইনস্ট্যান্সের মধ্যে ভ্যালু থাকে, হুম, তাই নিয়ে হবে। যদি ভ্যালু থাকে তাহলে আর কিছুই হবে না, তাহলে ওর ভিতরে আর যাবে না। আসল কাম কিন্তু সে তুলেই নিছে, যে হেডার তৈরি করার সময় আমার একটা মেনু তৈরি করা যাবে, সে মেনুর কাজ করলো। এরকম আমার অ্যাক্টিভেশনের জন্য আমার কি একটা ডাটাবেস তৈরি করবে, এই কোডগুলা কিন্তু বারবার এই ফাইলটা লোড হইতে থাকবে। কিন্তু যদি তুমি এই যে এই ইনিট দাও, ইনিট দিলে সে কিন্তু ইনস্ট্যান্স মানে কি নিউ সেটিংস, পার মানে কি একবার করে অবজেক্ট তৈরি করছে, একবার অবজেক্ট তৈরি করা মানে কি ব্যাকটেরিয়া না হয়। কনস্ট্রাক্টের মধ্যে যা যা আছে সবগুলাই কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এটা প্রেশার পড়তেছে না, যদিও সে চেক করবে যে মেনু তৈরি করা হয়েছে কিনা, কিন্তু আমি প্রেশারই দিচ্ছি না, ও এখানে যাইবই না, কারণ একবার লোড করা আছে। এর মানে এই না যে একটা পিএসপি ফাইল একবারই লোড হয়, তা না, যত কাজ আছে প্রত্যেকবারই সেই ফাইলগুলা যাচাই বাছাই করে। কিন্তু তুমি যদি দেখো যে ইনস্ট্যান্স তৈরি করাই আছে তাহলে আর ঢুকবো না, তাহলে আর ওর ভিতরে যা আছে আমার ঢোকারই দরকার নেই। যা ছাড়া হুম। এই জায়গায় তুমি কোডটা একটু দেখো, এখানে এই তো আমার ফাইলটা, হ্যাঁ, ঠিক আছে। ধরো প্রথমে এই ফাইলটা লোড হয়েছে, লোড হওয়ার পর কি হয়েছে, একটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, হয়েছে না ইনিট মানে। হুম, তারপরে যদি আবার এই ফাইলটা লোড হয়, যখন ইনিট তৈরি হয়েছে তখন এই কোডগুলো কাজ করছে না, সব হুম, সব কিন্তু তার মুখস্থ হয়ে গেছে। তারপরে ধরো আবার আর একটা কাজের জন্য এই ফাইলটা লোড হয়েছে, তখন কিন্তু আর নিচের দিক যাবো না, কারণ ইনিট মানে কি, ইনিট মানে হচ্ছে যে ইনস্ট্যান্স তৈরি করা আছে কি নাই, হুম, এটা চেক করবে। যদি না থাকে তাহলে সে তৈরি করবে, আর যদি তৈরি করা থাকে তাহলে কি আর ঢুকবে না, এবং এই কোডটা আর কাজও করবে না, এর মধ্যেকার কোনো লোডও সে নিবে না। বুঝতে পারছো কি? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই ওয়াইটি সেটিংস ডট ইনিট। তার মানে কি নতুন একটা ওয়াইটি সেটিংস তৈরি হলো, কার মধ্যে, এই সেলফ ওয়াইটি সেটিংস ভেরিয়েবল। এখন এইটা যদি আমি ব্যবহার করতে চাই, কোনো ক্লাস যদি আমি ব্যবহার করতে চাই, অবশ্যই তাকে আগে ইনক্লুড করতে হবে, ইনক্লুড না করলে তার কাজ হবে না। যে ফাইলটা আছে প্লাগইনের মেইন ফাইলটা, এটা কিন্তু কোথাও ইনক্লুড করতে হয় না, সে অটোমেটিক্যালি লোড নেয়।
কিন্তু এর বাইরে যে ফাইলগুলো আছে সেগুলো ইনক্লুড করতে হবে না? হ্যাঁ তাহলে এখানে করতে হবে ইনক্লুড। তার আগে একটা ছোট্ট কাজও করে নেই, কিছু কনস্ট্যান্ট বানান। কনস্ট্যান্ট ভেরিয়েবল কি মনে আছে না? ডিফাইন সেলফ সেট কনস্ট্যান্ট। আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে আসি, সময় কম লাগবে। যেহেতু কোলন দিছি তার মানে কি স্ট্যাটিক হওয়া লাগবে। পাবলিক, এটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে কি শুধু এই ক্লাসের মধ্যেই ব্যবহার হবে। একটা হচ্ছে ytd yt url আর yt plug, তিনটা জিনিস। প্লাগ ইন ডির পথ মানে হচ্ছে এই প্লাগ ইনটা যে জায়গায় আছে। প্লাগ ইন কোথায় আছে? এফ ড্রাইভে এক্সাম htdocs yta wn প্লাগইনস, তার মধ্যে yta বিলেকশন, এই হচ্ছে ফোল্ডার। এটার পথ তুমি এই ফাংশন দিয়ে পাবে। তাহলে পথটা পেয়ে গেলা। এখন যে সার্ভারেই থাকুক সেই সার্ভার থেকেই সে নিবে যে কোথায় ইনস্টল আছে, তোমার কষ্ট করে লিখতে হবে না। ঠিক আছে? কারণ কি আমি ইনক্লুড করা মানে কি আমাকে অরিজিনাল পথ দিতে হবে। ইউআরএল হচ্ছে এই প্লাগইন কোথায় আছে তার ইউআরএল, amok.com/wp-content/plugins/amok। ঠিক আছে? পথ আর ইউআরএল এর মধ্যে পার্থক্য বোঝো? পথ হচ্ছে এই প্রজেক্টটা কোথায় আছে। যেমন আমার এখানে আছে এফ ড্রাইভের মধ্যে, htdocs ফোল্ডারের মধ্যে, তারপরে আছে তোমার রাহিম ফোল্ডারের মধ্যে, তারপরে প্লাগইনস এর মধ্যে, তারপরে হলো yt। এটা হলো পথ। আর ইউআরএল হচ্ছে আমাদের সাইটের নাম কি www.rahim.me rahim.me/wp-content/plugin/yt। পার্থক্য বুঝছো? একটা হচ্ছে ফুল পথটা কি দিয়ে কোন ড্রাইভের মধ্যে আছে, আর একটা হলো ইউআরএল যে amok.com/wp-content/amok/tomok। লিংক। আর একটা হচ্ছে পথ। ক্লিয়ার? হ্যাঁ, এই ফাংশন দেওয়া মানে পিএসপি খুঁজে বাই করবো এটা কোনে আছে, তোমার তো চিন্তা নেই। ঠিক আছে? সেও পিএসপি কামি হলো তুমি কোন ইউআরএল থেকে ডায়াল করছো সে খুঁজে বাই করবে, তোমার টেনশন নেই। তুমি যখন এই সাইটটা ভ্রমণ করবে তুমি তো ব্রাউজারে লিখবে amok.com, তুমি লিখবে না অন্য ইউআরএল দেখলে তো এটা আসবেই না। তুমি যখন ভ্যালিড ইউআরএল দিবে তখনই না এটা আসবে। সেটাই যে আমি তো সার্ভারের ওই ইউআরএল দিলাম, তাহলে ওই আমার মানে সার্ভারের পাতার দরকার কেন, ইউআরএল দিতে কাজ করতে
সেটা বলে ইউআরএল আর পথের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যখন কোনো সিএসএস ফাইল, সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা যখন অ্যাড করি তখন আমরা ইউআরএল দিই অমুক কিংবা ইমেজ অমুক.com/ অমুক জায়গায় অমুক সিএসএস ফাইলটা আছে। কিন্তু যদি কোনো পিএসপি ফাইল ইনক্লুড করি তখন পথ দিতে হয়, তখন তুমি সার্ভারের ইউআরএল দিয়ে পথ দিলে পিএসপি কাজ করবে না। কাজ করে না, আমি দেখছি কাজ করে। হ্যাঁ, ইউআরএল দিলে কিন্তু কাজ করবে না, তোমাকে পথটাই দিতে হবে, অরিজিনাল পথটা। আমরা কি সাইটে কি অ্যাড করতে পারি, সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ এগুলা দেখাই দেয়, এগুলা দেখানোর জন্য আমাকে দিতে হবে ইউআরএল। আর যদি কোনো ফাইল ইনক্লুড করতে চাই, ফাইল ইনক্লুড করা আমরা জানি তো কি জন্য ইউজ করে, কিভাবে ইউজ করে, ইনক্লুড কিংবা রিকোয়ার ওয়ান্স, ইনক্লুড ওয়ান্স এই ধরনের ফাংশন দিয়ে ওর মধ্যে দিতে হয় পথ। প্রশ্ন উত্তর পাইছো? আচ্ছা, তাহলে ওয়াইটিডি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এর মধ্যে আমরা কি পাইছি, এই প্লাগইনটা কোন লোকেশনে আছে। রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার মানে কি লাগবেই, নাহলে চলবো না, ঠিক আছে। তাহলে ক্রিয়েট ক্লাসেস কোনে দিলাম, এই তো এইটা যদি ব্যবহার করতে চাই আমাকে আগে এই ফাইলটা ইনক্লুড করতে হবে। ফাইলটা কোথায় আছে, প্লাগইনের মধ্যে। এই পর্যন্ত আমি পাইছি না, এর মধ্যে ক্লাসেস ফোল্ডারের মধ্যে কি নাম, ytsettings.php। সেট কনস্ট্যান্ট কোনে দিলাম, একবার নিচে দিছি না, এই নাম কি দিছি, ওয়াইটিডি, এর মানে কি পথটা, এটা হচ্ছে পথ। রিকোয়ার ওয়ান্স কোন জায়গায় আছে, তারপর কি ক্লাসেস, তারপরে হচ্ছে ওয়াইটি সেটিংস। তাহলে এই ফাইল লোড হইলো, এই ক্লাসের একটা অবজেক্ট হইলো কার মধ্যে, ওয়াইটি সেটিংস এর মধ্যে। এখন অ্যাক্টিভেশন হুক আর ডিঅ্যাক্টিভেশন হুক এগুলার ফাংশনগুলো আছে। এই যে অ্যাক্টিভেশন আর ডিঅ্যাক্টিভেশন, এটা নিয়ে গেলাম কোথায়, Ctrl+X এর মধ্যে, ঠিক আছে না। তাহলে এটা কোন ফাইলে আছে, এই ফাইলে, তাই না। এখন এইখানে ওয়াইটি কই, এখানে আমরা যখন হুক দিছি যে রেজিস্টার অ্যাক্টিভেশন হুক ডিঅ্যাক্টিভেশন হুক, এখানে অ্যারে দিছি কি দিস। এখন তো আর এই ক্লাসে নেই, এখন আছে কার মধ্যে, সেলফ ওয়াইটি সেটিংস এর মধ্যে, এই অবজেক্টের মধ্যে, ঠিক আছে না। তাহলে এখানে দিতে হবে এইটা। This is the program. এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের জটিলতা, ঠিক আছে, ম্যাক্সিমাম লেভেলে। এটা শেখা মানে কি, তুমি ম্যাক্সিমাম শিখে গেছো, আর তোমার শেখা লাগবে। লাইন নাম্বার 37, Public
এইটা শেষ হয় নাই এই ক্লাসটা নিচে class। ওয়াইটি ভ্যারিয়েশন ইনি 37 ক্রিয়েট ক্লাসেস এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে কনস্ট্রাক্ট এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে আই লাইক টু পাবলিক স্ট্যাটিক কি মিস করছি দাও সিন সেট ক্লাসেস না এনে কি ভুল করছি আমি দেখি কভার নাকি কেউ ফাংশন হ্যাঁ ফাংশন লিখি নাই সবাস রাখ এটা আমরা আর প্রোগ্রামার এবার হলো 773 নম্বর কারণ হচ্ছে যে এখানে শুরু হয়েছে এটা শেষ নাই মেথডটার শেষ ছিল না আর ওয়াইটি স্ল্যাং দেওয়া লাগবে হচ্ছে এটা ওয়াইটি লাগবে এটার জন্য কিন্তু এরর না এরর হয়েছে এখানে শুরু করছি কিন্তু শেষ করছিলাম না ঠিক আছে এটা ব্যবহারই করি না আচ্ছা আমি ঢাকা নিব যত দূর কথা সৃষ্টি 60 নম্বর না রাজনীতি হ্যাঁ এই তো ডিফাইনই করা হয় না এটা হলো অ্যারে তৈরি করা হয়েছে ফর ইজ কনস্ট্যান্ট অ্যাজ কনস্ট্যান্ট তারপরে ডিফাইন আমি যদি কনস্ট্যান্ট তৈরি করতে চাই ফাংশন কি ডিফাইন তারপরে নাম দেওয়া লাগবো এইটার তারপরে ভ্যালু দেওয়া লাগবো এইটা তাই দেওয়া লাগবো না এই হলো নিয়ম তো আমরা একটা অ্যারে তৈরি করছি অ্যারে তৈরি করার পরে এই যে এই কোডটা দেওয়া লাগবে এখন কি হলো ফর ইজ কনস্ট্যান্ট অ্যাজ কি আর ভ্যালু ডিফাইন কি ভ্যালু তার মানে কি প্রত্যেকবারের জন্য ভ্যালুটা ক্রিয়েট করব এবার আর কি এরর ধরবি ধর অনলাইন 84 কনফাইন ওয়াইটি 84 এন4 ইজ দেয়ার কোনো নাই এই জন্য আমরা শুনি না আর আছে? যদি উড়ো রেখে না ইনশা কোন ফাইল না এই ফাইল ওয়াইটি সেটিং ডট পিএস 9 নম্বর 7 হ্যাঁ এনে ফাংশন লেখা নাই আর জানিস না ওরা না গেছি সবকিছু কিন্তু সেম আছে আমরা কি করছি দুইটা জিনিস করছি একটা ডাটা বেস অ্যাড করছি একটা হচ্ছে এক একটা জিনিসের জন্য আলাদা আলাদা ক্লাস নিচ্ছি এখন যদি আর একটা ক্লাস নিতে চাই তাহলে কি করা লাগবে আগে সাফাই নিতে হবে একটা ফাইল নিতে হবে আর একটা এখানে নাম দিতে হবে নাম দিয়ে এই যে এইখানে আর একটা ক্লাস রিকোয়ারমেন্টস দিতে হবে ক্লাস
আর ওই ভেরিয়েবলের মধ্যে ওটারই নিতে হবে। মানে এইভাবে আমাদের যদি 10টা ক্লাস লাগে 10টা ক্লাসে দিতে পারি, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে এর মধ্যে থেকে আরো কিছু জিনিস সেটিংস রিলেটেড যা যা আছে সব তোমরা এখানে নিয়ে যাবে, ঠিক আছে। সেটিংস রিলেটেড যা যা আছে ম্যাক্সিমাম জিনিসই তো সেটিংস রিলেটেড, ওগুলো এখানে নিয়ে যাবে। ঠিক আছে। ফোল্ডার বানায় ও সেটিং কি আইডিনেশন ফাইলে আলাদা। এবার আমাদের মেনু বানাইতে হবে। মেনু তো আমরা বানাতে পারি, অ্যাড মেনু দিলেই মেনু তৈরি হয়। তার মধ্যে দিতে হবে অ্যাডমিন মেনু অ্যাকশনের মধ্যে, তাই করছি না আমরা। এটা কোন ফাইল? এটা তো আমাদের ফাইল, এইটা তো মেলে না। অ্যাডমিন মেনু ওয়াইটি অ্যাডমিন মেনু, এটাতে আমরা মেনু তৈরি করছি। এখন এই মেনুতে কি লাগবে? সাব মেনু। তো আমি একটা করে দেখাই। এটা হচ্ছে মেনু পেজ। মেনুটা তৈরি করার জন্য কি কি আছে? টাইটেল, পেজ টাইটেল, তারপরে এটা হচ্ছে এই এটার নাম পেজ সমান সমান ওয়াইটি প্লাগইন, ঠিক আছে। তারপরে এর হচ্ছে এই মেনুতে কি দেখাবে, তারপরে হচ্ছে আইকন, ঠিক আছে। সাব মেনুতে কিন্তু কোনো আইকন নেই। সাব মেনুতে কি লাগবে? পেজ টাইটেল প্লাস ই কি, সাব মেনুতে প্রথমে দিতে হবে হচ্ছে এখানে দিতে হবে তুমি এখানে কি দিছো ওয়াইটি প্লাগইন। এটা আমরা দিছি না একটা কনস্ট্যান্ট ওয়াইটি প্লাগ। যদি আমরা এই ইয়াটা চেঞ্জ করতে চাই, এখন কি আছে ওয়াইটি প্লাগইন, এটার নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কোথায় চেঞ্জ করব? এই কনস্ট্যান্টের ভিতর। তাহলে আমার এক জায়গায় চেঞ্জ করলে সবার জন্য চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই কিন্তু কনস্ট্যান্ট নেওয়া, যে কনস্ট্যান্ট বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এক জায়গায় চেঞ্জ করব, তা নাহলে কি করতে হবে? সব জায়গায় চেঞ্জ করতে হবে। কোথায় নিলাম? এইখানে এটা দিলাম ওয়াইটি স্ল্যাশ, ওইখানে যেটা আছে। তারপরে এটা হচ্ছে ওয়াইটি এভ্যালুয়েশন সেটিংস, ম্যানেজ অপশন স্ল্যাশ সেটিংস। আর ফাংশনে কি দেখাবে? দিস লেখা আর সেলফ লেখা একই জিনিস, ঠিক আছে।
আমি কিন্তু কি করছি, এই পেজটাই এখানে দেখাইছি, ঠিক আছে? এই পেজটাই এখানে দেখাইছি না সাব মেনুতে। সেটিংস গেলাম, এই পেজটাই কিন্তু আসবে, কিন্তু এখন এই চেঞ্জ হয়ে গেছে, ওয়াইটি প্লাগইন আইফেন সেটিংস। ওইখানে তাহলে অন্য অন্য কিছু দেখাইতে হবে, সেটা আমরা ডিফাইন করবো কার মধ্যে, এই ফাংশনের মধ্যে। এখানে অন্য একটা ফাংশনের নাম দেবো, আর এখানে আর একটা ক্লাস দেব, সেই ক্লাসের সেই ফাংশনের মধ্যে আমরা যা দেখাইতে চাই এখানে তাই দেখাইতে পারবো। আজকের মতো মনে হয় যে এনাফ হয়েছে প্র্যাকটিস করার মতো। হ্যাঁ, তাহলে কোনো জায়গায় কি মানে এই লেখাগুলা দেখতে সেরকম কঠিন মনে হয় দেখতে, কিন্তু মিনিং কিন্তু সহজ। আর এটা তুমি দুই একবার পড়লে দেখবে এগুলা কিছু, ঠিক আছে? আমরা নর্মালি যে পিএইচপি করছি তার চেয়ে এটা একটু দেখতে কঠিন লাগে, কিন্তু মিনিং কিন্তু সেম, ওই একই জিনিস প্রত্যেকটা। তুমি যে কোনো প্লাগইনে দাও এই সব জিনিসই পাইবে, ঠিক আছে? ওকে।